পৃথিবীর ইতিহাসে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে শুরু করে সাহারা, আদানি কিংবা ডেস্টিনি অনেক ধরনের দুর্নীতি করেছে। কিন্তু একটি দেশের মোট জিডিপির প্রায় 4% একটি গ্রুপ অফ কোম্পানিজ কিংবা সেই কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও তার পরিবার মিলে লুটেপুটে নেওয়ার ঘটনা অকল্পনীয়ই বলা যায়। বাংলাদেশের বৃহত্তম কংগ্লোমারেটগুলোর মধ্যে একটি হচ্ছে চট্টগ্রাম ভিত্তিক এসালম গ্রুপ। এই প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী এসালমের বিরুদ্ধেই অকল্পনীয় এই অভিযোগ যে তিনি বাংলাদেশের মোট জিডিপির 4%ই লুটে নিয়েছেন দেশের ব্যাংকগুলো থেকে। 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর অস্ত্রের মুখে দেশের ব্যাংক দখল করা থেকে শুরু করে দেশের বিভিন্ন ব্যাংকে থাকা সাধারণ গ্রাহকদের অর্থ ঋণের নামে বের করে নিয়েছেন, যার পরিমাণ 2 লাখ কোটি টাকারও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তিনি কিভাবে এত বিপুল পরিমাণ অর্থ কুক্ষিগত করেছেন জানাবো আমাদের আজকের ভিডিওতে। এসালম নামেই সুপরিচিত সাইফুল আলম মাসুদের জন্ম চট্টগ্রামের পটিয়া উপজেলায়। বাবা মোজাহেরুল আনোয়ার এবং মা চেমনারা বেগমের 12 সন্তানের মধ্যে 7 ভাই ও 5 বোনের মধ্যে এসালম চতুর্থ। তার বাবা ছিলেন বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা। ছাত্রজীবনের অধ্যায় শেষ করে 1985 সালে ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করেন। ব্যক্তিজীবনে তিনি 3 ছেলে ও 1 কন্যা সন্তানের জনক। এসালমের ব্যবসায়িক জীবন শুরু হয় প্রথমে টিনের এজেন্ট হিসেবে। এই ব্যবসায় সফলতার পর তিনি নামেন পরিবহন ব্যবসায়। একটা লম্বা সময় তিনি পরিবহন ব্যবসায় বেশ সাফল্যের সাথেই ব্যবসা করে যাচ্ছিলেন। সবগুলো রাজনৈতিক দলের সাথেই ছিল তার সুসম্পর্ক। ব্যবসায়িক সাফল্যের ধারাবাহিকতায় ধীরে ধীরে প্রতিষ্ঠা করেন সিমেন্ট, ভেজিটেবল অয়েল, চিনি পরিশোধনাগার ফ্যাক্টরি, টেক্সটাইল ও গার্মেন্টস, রিয়েল এস্টেট কোম্পানিও। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসলে বিজনেস এক্সপ্যান্ড করেন পাওয়ার জেনারেশন সেক্টরেও। এসালম গ্রুপের ওয়েবসাইট সূত্রে বিভিন্ন সেক্টরে কার্যক্রম পরিচালনা করা কংগ্লোমারেটটির মোট অ্যাসেটের পরিমাণ প্রায় 1,33,000 কোটি টাকা। এর মধ্যে টিবিএস সূত্রে রিয়েল এস্টেট সেক্টরে 25,454 কোটি, পাওয়ার জেনারেশন সেক্টরে 21,000 কোটিরও বেশি, টেক্সটাইল সেক্টরে 21,350 কোটি, ইম্পোর্ট ও ট্রেডিং সেক্টরে 20,169 কোটি, ভোজ্যতেল সেক্টরে 16,932 কোটি টাকার অ্যাসেট আছে। এছাড়াও ইসলামী ব্যাংকে তার 28% স্টেকের ভ্যালু প্রায় 2,000 কোটি টাকা। গ্রুপটির নিয়ন্ত্রণে ছিল এমন 5টি ব্যাংক, একটি এনবিএফআই এবং একটি ইন্স্যুরেন্সের এস্টিমেটেড ভ্যালু 2,000 কোটি টাকা। এসালম বিভিন্ন খাতে লুটপাট ও অনিয়মের মাধ্যমে তার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছে। তার এই দখলের সাম্রাজ্যের সবচেয়ে বড় ইম্প্যাক্টের জায়গা বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, যার শুরু হয় মূলত বাংলাদেশের অন্যতম রেপুটেড প্রাইভেট ব্যাংক ইসলামী ব্যাংক দখলের মাধ্যমে। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে বিভিন্নভাবে এই ব্যাংক দখলের কার্যক্রম শুরু হলেও 2017 সালের 5 জানুয়ারি বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংকটির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে তাদের বাসভবন থেকে উঠিয়ে নিয়ে আসা হয় ঢাকা সেনানিবাসে অবস্থিত সংস্থাটির সদর দপ্তরে। সেখানে তাদেরকে জোরপূর্বক পূর্বলিখিত পদত্যাগপত্রে সই করতে বাধ্য করা হয় এবং একই দিনে তাদের স্থলাভিষিক্ত করা হবেন সেটাও নির্ধারিত হয়ে যায় বোর্ড মিটিংয়ে। একই বছর 30 অক্টোবর সোশ্যাল ইসলামী ব্যাংক একই মেথডে টেক ওভার করা হয়। টেক ওভারের আগে এসালম গ্রুপ 19টি কোম্পানির মাধ্যমে প্রায় 50% শেয়ার কিনে নেয়, যা ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট 1991 এর পরিপন্থী। 30 অক্টোবর ব্যাংকটির হেড অফিসে একটি বোর্ড মিটিং হওয়ার কথা থাকলেও মিটিংটি হয় রাজধানীর ওয়েস্টিন হোটেলে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে। ডেইলি স্টার সূত্রে এই মিটিংয়ে উপস্থিত ছিলেন না ব্যাংকটির তখনকার বোর্ড চেয়ারম্যান এমডি রেজাউল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান এমডি আনিসুল হক এবং ম্যানেজিং ডিরেক্টর শহীদ হোসেন, তবে এসালম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ উপস্থিত ছিলেন। সেদিন সকালেই সামরিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে চাপ দিয়ে তাদের পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তাদের পরিবর্তে চেয়ারম্যান হিসেবে চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর আনোয়ারুল আজিম আরিফ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে তৎকালীন এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও সাইফুল আলম মাসুদের মেয়ের জামাই বিলাল আহমেদকে নিয়োগ দেওয়া হয়। এছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর কাজী ওসমান আলীকে এসআইবিএল এর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ দেন এসালম। বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকা একজন পরিচালক গোপনীয়তার শর্তে একটি জাতীয় দৈনিকে জানান, ব্যাংকের বোর্ড মিটিংয়ে প্রাক্তন চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টরকে অ্যাটেন্ড করতে বাধা দেওয়া হয়। এছাড়াও এসালম গ্রুপের অধীনে থাকা অন্যান্য ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক। এসব ব্যাংকগুলোকে এসালম ব্যবহার করেছে নিজের ব্যক্তিগত মানি প্রিন্টিং মেশিন হিসেবে। টিবিএস সূত্রে তিনি ব্যাংকগুলো থেকে প্রায় 1,25,000 কোটি টাকার লোন নিয়েছেন। ডেইলি স্টার সূত্রে ইসলামী ব্যাংকের শুধুমাত্র চট্টগ্রামের খাতুনগঞ্জ শাখা থেকে প্রায় 36,000 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে এবং রাজশাহী শাখা থেকে মোট 29,575 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে। এছাড়াও ইসলামী ব্যাংকের অফশোর ব্যাংকিং ইউনিট থেকে প্রায় 24,000 কোটি টাকা ঋণ নিয়েছে এসালম গ্রুপ।
এসব ঋণ নেওয়ার ক্ষেত্রে কোম্পানিটি গ্রুপের বিভিন্ন সাবসিডিয়ারির পাশাপাশি বিভিন্ন শেল কোম্পানিও ব্যবহার করেছে। সরকার পতনের পর ইসলামী ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের নামে থাকা ঋণগুলোর কোনগুলো এসালামের সাথে অ্যাফিলিয়েটেড এরকম বেশ কিছু প্রতিষ্ঠানকে তারা আইডেন্টিফাই করতে পেরেছে। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং নীতিমালা অনুযায়ী একটি ব্যাংক তার মোট পেইড আপ ক্যাপিটালের 25% বেশি কোনো একটি সিঙ্গল পার্টিকে ঋণ দেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আছে। কিন্তু এসালাম গ্রুপ এই নিয়ম ভেঙে একের পর এক শুধু ঋণ নিয়েই গেছে। ইসলামী ব্যাংকের পাশাপাশি এসালাম গ্রুপ আরও 5টি ব্যাংক থেকে প্রায় 20,000 কোটি টাকা ঋণ নিয়েছে। এর মধ্যে নিজের মালিকানাধীন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব আলমের মেয়ের জামাই হয় তিনি কোনো ঝামেলা ছাড়াই সেখান থেকে 4,200 কোটি টাকা ঋণ নিতে সক্ষম হন। এছাড়াও ব্যাংকটির বোর্ড মেম্বারের 5 জন সদস্য এসালামেরই আত্মীয়। অন্যদিকে ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও সাইফুল আলমের পরিবার ও আত্মীয়স্বজন ঊর্ধ্বতন পর্যায়ে থাকায় খুব সহজেই ব্যাংকগুলো থেকে সে যথাক্রমে 2,000 কোটি, 574 কোটি ও 257 কোটি টাকা ঋণ নিতে সক্ষম হন। এদিকে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক থেকে গ্রুপটি নিজে ও অধীনস্থ কোম্পানিগুলোর মাধ্যমে 13,400 কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে এসালাম গ্রুপের একটি সাবসিডিয়ারির মাধ্যমে চট্টগ্রামে জনতার সাধারণ বীমা কর্পোরেট ব্রাঞ্চ থেকে নেওয়া হয়েছে 10,450 কোটি টাকা এবং বাকি প্রায় 3,000 কোটি টাকা নেওয়া হয়েছে বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে। এছাড়াও ন্যাশনাল ব্যাংক থেকে 13টি প্রতিষ্ঠানের মাধ্যমে 4,619 কোটি টাকা ঋণ নেয় এসালাম গ্রুপ। কিন্তু রহস্যজনকভাবে বাংলাদেশ ব্যাংকের প্রেসারে প্রায় 2310 কোটি টাকা মওকুফ করে দিতে বাধ্য হয় ন্যাশনাল ব্যাংক এবং এসালাম মাত্র 2309 কোটি টাকা ঋণ পরিশোধ করে। টিবিএস সূত্রে এসালাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের পরিবারের সদস্য ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের 6টি ব্যাংকের হিসাবে 1,09,000 কোটি টাকা জমা হয়েছিল বলে জানতে পেরেছে রাজস্ব কর্তৃপক্ষ। এই ব্যাংকগুলোর মধ্যে আছে ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক। এর মধ্যে এসালাম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড কোম্পানির হিসাবেই 83,706 কোটি টাকা ঢুকেছিল, যার বেশিরভাগই জমা হয়েছিল ঋণ হিসেবে। অথচ এই কোম্পানিটির বার্ষিক টার্নওভার মাত্র 400 কোটি টাকা এবং মার্কেট শেয়ার 5%-এরও কম। অর্থাৎ ঋণ নেওয়ার ক্ষেত্রে ভুয়া তথ্য ও জাল কাগজপত্র জমা দিয়ে ঋণ নেওয়ার অভিযোগ আছে এসালামের বিরুদ্ধে। বর্তমানে কোম্পানিটির নামে 6টি ব্যাংকে মাত্র 4,762 কোটি টাকা জমা আছে। এছাড়াও এসালাম গ্রুপের পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের সকল অ্যাকাউন্টে সব মিলিয়ে ডিপোজিট আছে প্রায় 26,000 কোটি টাকা। এর মধ্যে সাইফুল আলমের ভাই আবদুল্লাহ হাসানের ব্যাংক হিসাবে আছে 1,449 কোটি টাকা এবং স্ত্রী ফারজানা পারভিনের নামে কত টাকা আছে তা জানা না গেলেও ধারণা করা হয় এই অ্যামাউন্ট কয়েকশো কোটি টাকা হতে পারে। সাইফুল আলমের এমন সীমাহীন আর্থিক অনিয়মের প্রমাণ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো সহযোগিতা করায় কেন্দ্রীয় ব্যাংকের ক্রেডিবিলিটি নিয়েও প্রশ্ন ওঠে। তবে গত 5 আগস্ট এসালামকে অনৈতিক সুযোগ সুবিধা দেওয়া সরকারের পতন ঘটলে গ্রুপটির নিয়ন্ত্রণাধীন ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়। এর পাশাপাশি ব্যাংকগুলোকে ঋণ দেওয়ার উপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়। প্রথম আলো সূত্রে ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পরিষদের পক্ষ থেকে বলা হয়, ব্যাংকটির মোট ডিসবার্স হওয়া ঋণের পরিমাণ 1,75,000 কোটি টাকা। এর মধ্যে প্রায় 88,000 কোটি টাকা এসালাম গ্রুপ একাই বের করে নিয়েছে, যা কিনা মোট ঋণের প্রায় অর্ধেক। তবে গ্রুপটি যেহেতু নামে বেনামে ঋণ নিয়েছে, তাই এই পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম আলো সূত্রে সব মিলিয়ে এসালাম গ্রুপের টোটাল ঋণের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় 2 লাখ কোটি টাকা। ওয়ার্ল্ড ব্যাংকের সূত্রে 2023 সালে বাংলাদেশের জিডিপি ছিল প্রায় $437.42 বিলিয়ন। সেই হিসেবে বাংলাদেশের ব্যাংকগুলো থেকে এসালামের মোট ঋণ হিসাব করলে তা বাংলাদেশের জিডিপির প্রায় 4%। বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে থাকা জনগণের কষ্টার্জিত অর্থ ঋণের নামে লুট করার পাশাপাশি বিদেশে পাচার করারও অভিযোগ আছে এসালামের বিরুদ্ধে। বিভিন্ন সময় ঋণ নিয়ে সেই টাকা তিনি দেশের বাইরে সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং সাইপ্রাসে পাচার করে গড়েছেন সম্পদের পাহাড়। টিবিএস সূত্রে 2009 সাল থেকে তিনি টাকা পাচারের সাথে যুক্ত। প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে তিনি নিজের ও তার স্ত্রীর নামে সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানি স্থাপনের মাধ্যমে নিজেদের সাম্রাজ্য গড়ে তুলতে শুরু করেন। 2009 সালে প্রায় 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার পেইড আপ ক্যাপিটাল ধরে 3 কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে ক্যানালি লজিস্টিক্স প্রতিষ্ঠা করেন। এটি পরবর্তীতে উইলকিনসন ইন্টারন্যাশনালে রিনেম করা হয়। কোম্পানির মোট শেয়ারের 70% এসালাম ও বাকি 30% তার স্ত্রী হোল্ড করতেন। সিঙ্গাপুরে এসালাম 3টি হোটেল ও রিটেল স্পেস কেনার জন্য প্রায় 700 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বিনিয়োগ করেন, যা প্রায় 6,300 কোটি টাকার সমান। এর মধ্যে তিনি 135 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার ব্যয়ে লিটল ইন্ডিয়ার সেন্ট্রাম স্কোয়ারের প্রথম 2টি লেভেলে 27,179 বর্গফুটের রিটেল স্পেস কিনেন। এছাড়া হোটেলগুলো হলো লিটল ইন্ডিয়ায় অবস্থিত প্রায় 248 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে নির্মিত হিলটন গার্ডেন ইন, এটি আগে গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেল সিঙ্গাপুর হিসেবে পরিচিত ছিল। এরপর আছে সেরাঙ্গুনের 90 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার মূল্যের হলিডে ইন এক্সপ্রেস এবং নোভেনায় অবস্থিত 170 মিলিয়ন সিঙ্গাপুরি ডলারে নির্মিত ইবিস নোভেনা হোটেল। এই বিনিয়োগের ক্ষেত্রে এসালাম সিঙ্গাপুরে তার প্রতিষ্ঠিত কোম্পানি উইলকিনসন ইন্টারন্যাশনালকে ব্যবহার করেন।
এছাড়াও ক্যানাপাস 2, টলিডো ইন্টারন্যাশনাল এবং গ্র্যান্ড ইম্পেরিয়াল হোটেলও ব্যবহার করা হয়। সিঙ্গাপুরের অ্যাকাউন্টিং অ্যান্ড কর্পোরেট রেগুলেটরি অথরিটির তথ্যসূত্রে এই বিনিয়োগে সকল আর্থিক ট্রানজ্যাকশন সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংক লিমিটেডের মাধ্যমে করা হয়েছিল। এসিআরের তথ্য অনুসারে এস আলম, তার স্ত্রী ফারজানা পারভিন এবং তার অফিসের কর্মীরা সিঙ্গাপুরে নিবন্ধিত এই 4টি কোম্পানির শেয়ার হোল্ডার। এই কোম্পানিগুলোর নিবন্ধন নথিতে এস আলম ও তার স্ত্রী পারভিন নিজেদের সাইপ্রাসের নাগরিক হিসেবে পরিচয় দেন। 2016 সালে এস আলম সাইপ্রাসে অ্যাক্লেয়ার ইনভেস্টমেন্ট লিমিটেড নামে আরেকটি প্রতিষ্ঠান ক্রয় করেন। সাইপ্রাসের কোম্পানির রেজিস্টার বিভাগ ও অফিসিয়াল রিসিভারের নথি অনুসারে পরবর্তীতে কোম্পানিটির নাম পরিবর্তন করে অ্যাক্লেয়ার ইন্টারন্যাশনাল রাখা হয়। 2019 সালে সিঙ্গাপুরে নতুন করে ম্যারিলিমাও ম্যানশন নামে 12,260 ফুট জমিতে একটি প্রাসাদতুল্য বাড়ি নির্মাণ করেন এস আলম। এর নির্মাণে প্রায় 30 মিলিয়ন সিঙ্গাপুরি ডলার বা প্রায় 300 কোটি টাকা খরচ হয়। দেশের বাইরে সম্পদের পাহাড় গড়তে যে পরিমাণ অর্থ পাচার হয়েছে তাতে সাহায্য করেছে এস আলমের অধীনে থাকা ব্যাংকগুলো। টিবিএস সূত্রে এই অর্থ পাচারে ইউনিয়ন ও ইসলামী ব্যাংকের 2 জন ঊর্ধ্বতন কর্মকর্তা জড়িত আছেন। মূলত চিনি আমদানির ক্ষেত্রে ওভার ইনভয়েসিংয়ের মাধ্যমে টাকা পাচার করত এস আলম গ্রুপ। এর পাশাপাশি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করা হতো। অন্যদিকে প্রথম আলো সূত্রে পণ্য আমদানি রপ্তানি করার সময় আন্ডার ইনভয়েসিং ও ওভার ইনভয়েসিং এবং দেশের বাইরে বিভিন্ন খাতে ইনভেস্ট করার নামে প্রচুর টাকা পাচার করেছেন। বলা হয় ইসলামী ব্যাংক সহ অন্যান্য দেশীয় ব্যাংক থেকে লুটে নেওয়া প্রায় 95,000 কোটি টাকার পুরোটাই এভাবে লন্ডার করেন এস আলম। এস আলমের মানি লন্ডারিং নিয়ে 2023 সালে ডেইলি স্টারে এস আলমের $1 বিলিয়ন বিদেশে পাচারের খবর প্রকাশিত হওয়ার পর 2023 সালের 6 আগস্ট হাইকোর্ট একটি সুমোটো রুলিংয়ের মাধ্যমে এস আলম ও তার স্ত্রী ফারজানার বিরুদ্ধে আনঅ্যাপ্রুভড ফরেন ইনভেস্টমেন্ট বা মানি ট্রান্সফারের অভিযোগ ইনভেস্টিগেশনের নির্দেশ দিয়েছিল। এই তদন্তের প্রতিবেদন দাখিল করতে আদালত 2 মাস সময় দিলেও ওই নির্দেশনার 1 সপ্তাহ পর 12 আগস্ট এস আলম ও তার গ্রুপ এবং ইসলামী ব্যাংক কর্তৃক দেওয়া ঋণের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় উল্টো সরকার 4টি জাতীয় পত্রিকার সম্পাদক এবং সংশ্লিষ্ট 8 জন সাংবাদিকের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠায় এস আলম গ্রুপ। এভাবে আওয়ামী লীগ সরকারের আমলে বিচার ব্যবস্থায় প্রভাব খাটিয়ে এস আলমের বিদেশে থাকা সম্পদের উপর প্রতিবেদন প্রকাশকে নিষিদ্ধ করেছিলেন। এদিকে সরকার পতনের পর এস আলমের প্রায় $10.2 বিলিয়ন পাচারের তদন্ত শুরু করেছে সিআইডি। ব্যাংক ঋণ ফেরত না পাওয়ার পাশাপাশি এস আলমের কাছ থেকে সরকার ঠিকমতো ট্যাক্সও পেত না। টিবিএস সূত্রে 2021-22 অর্থ বছরের ট্যাক্স রিটার্নে এস আলমের নেট ওর্থ উল্লেখ করা হয় প্রায় 280 কোটি টাকা। ওই অর্থ বছরে তার ট্যাক্সেবল ইনকাম ছিল 19 কোটি টাকার বেশি, যার এগেনস্টে তিনি 6.29 কোটি টাকার ট্যাক্স দেন। এছাড়া এস আলমের 2টি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশ সরকারের ভ্যাট ও জরিমানা বাবদ পাওনা প্রায় 7,000 কোটি টাকা। ডেলিস্টের সূত্রে 2019-20 অর্থ বছর থেকে 2021-22 অর্থ বছরের মধ্যে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে 1,917 কোটি টাকা এবং এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধে 1,621 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেওয়ার অভিযোগ রয়েছে, যার ফলে এনবিআর কোম্পানি দুটিকে আরও 3,531 কোটি টাকার জরিমানা করে। মূলত কোম্পানি দুটি তাদের ভ্যাট রিটার্নে টোটাল সেলসের পরিমাণ অনেক কম দেখায়। এস আলম ভেজিটেবল অয়েল কোম্পানির অডিট রিপোর্ট অনুযায়ী 2019-20 অর্থ বছর থেকে 2021-22 মোট 3 অর্থ বছরে কোম্পানির টোটাল সেলস ছিল প্রায় 12,726 কোটি টাকা, কিন্তু ভ্যাট রিটার্নে দেখা হয় 2,402 কোটি টাকা, অর্থাৎ প্রায় 10,324 কোটি টাকার সেলস গোপন করে কোম্পানিটি এবং সরকার প্রায় 1,347 কোটি টাকার রাজস্ব হারায়। ডেলিস্টের সূত্রে এস আলম ভেজিটেবল অয়েল লিমিটেড সেই 3 অর্থ বছরে 11,245 কোটি টাকার কাঁচামাল কিনলেও কাস্টমস কর্তৃপক্ষের কাছে দেওয়া ভ্যাট রিটার্নে এর মূল্য দেখিয়েছিল 3,145 কোটি টাকা। এভাবে কোম্পানিটি প্রায় 608 কোটি টাকা ভ্যাট ফাঁকি দেয়। একইভাবে সেলস কম দেখিয়ে এবং কাঁচামালের দাম কম দেখিয়েও রাজস্ব ফাঁকির অভিযোগ আছে এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডের বিরুদ্ধেও। দেশের মাটিতে সীমাহীন আর্থিক অনিয়ম করে যাতে বিচারের মুখোমুখি হতে না হয় সেজন্য আগে থেকেই সোচ্চার ছিলেন এস আলম। 2022 সালের 10 অক্টোবর বাংলাদেশি পাসপোর্ট প্রত্যাহার করে সপরিবারে নাগরিকত্ব ছেড়ে দেন এস আলম। একই দিনে তারা বাংলাদেশে বিদেশি নাগরিক হিসেবে স্থায়ী বসবাসের অনুমতি পান, যেখানে এই প্রসেসটি স্বাভাবিকভাবে কমপ্লিট হতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সহ বেশ কিছু মন্ত্রণালয় থেকে অনুমতির প্রয়োজন হয়। সেখানে মাত্র একদিনের রেকর্ডতম সময়ে এস আলম সপরিবারে এই সুবিধা পেয়ে যান। এভাবে দেশের জিডিপির প্রায় 4% লুট করেও নিজের এক্সিট স্ট্র্যাটেজি সেট করে নেন এস আলম। এস আলম গ্রুপের ওয়েবসাইট সূত্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন সাবসিডিয়ারিগুলো বছরে 54,000 কোটি টাকারও বেশি রেভিনিউ জেনারেট করত। প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত অ্যাসেট লক্ষ কোটি টাকারও বেশি। তাই বিজনেস এক্সপ্যানশনের জন্য তার কি আদৌ ঋণ নেওয়ার কোনো দরকার ছিল? আর বিজনেস এক্সপ্যানশনের জন্য তিনি ঋণ নিতে চাইলে সহজেই যে কোনো ব্যাংকের মাধ্যমে তা পেতে পারতেন। এর জন্য আদৌ কোনো ব্যাংক দখলের প্রয়োজন কি ছিল? আবার ঋণ নিয়ে তিনি বিজনেস এক্সপ্যানশন না করে সেগুলো লন্ডারিংয়ের প্রতি বেশি ফোকাস ছিলেন।
অথচ বাংলাদেশের বিগেস্ট কংগ্লোমারেট হিসেবে তিনি চাইলে বৈধভাবেই বাংলাদেশের বিভিন্ন সেক্টরে নিজের বিজনেস এম্পায়ার এক্সপ্যান্ড করে আরও হাজার হাজার কোটি টাকার রেভিনিউ জেনারেট করার প্রতিষ্ঠান গড়ে তুলতে পারতেন। এতে করে দেশেও নতুন নতুন অনেক কর্মসংস্থান হতো। কিন্তু এই সব কিছুর বদলে ঋণের নামে ব্যাংক খালি করে এবং সেই অর্থ মানি লন্ডারিং করে তার বিত্ত সম্পদ বাড়ানোর পেছনে আদতে কারণ কী হতে পারে?